আজকের টপিক প্রস্বেদন। প্রস্বেদন হলো উদ্ভিদ দেহের একটি প্রক্রিয়া। উদ্ভিদ তার মূল রোমের মাধ্যমে মাটি থেকে পানি গ্রহণ করে। সেই পানি জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে পরিবাহিত হয়। উদ্ভিদ তার শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করলো। এরপরে বাকি পানিটা সে প্রস্বেদন প্রক্রিয়ায় বাইরে বের করে দেয়। সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেটাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। প্রস্বেদনের আরেকটা নাম হলো বাষ্পমোচন। এটাও ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ দেখা গেল পরীক্ষায় আসলো বাষ্পমোচন কি, তখন তোমরা বুঝতে পারলা না। বাষ্পমোচনই যে আসলে প্রস্বেদন সেটা জানার জন্য হলেও এটুকু দেখতে হবে যে প্রস্বেদন বা বাষ্পমোচন। উদ্ভিদের বায়বীয় অঙ্গ। বায়বীয় অঙ্গ বলতে মূলত পাতাকে বোঝালেও আরো কিছু অঙ্গ আছে যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ অর্থাৎ পাতা, কাণ্ডের অংশ, এগুলোর মাধ্যমে বাষ্প আকারে তার দেহের যে অতিরিক্ত পানি সেই পানি বের করে দেয়। এই প্রক্রিয়াটাই হলো প্রস্বেদন প্রক্রিয়া। এর কাজটি তার বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে ঘটে তার ভিত্তিতে এদের তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন ও লেন্টিকুলার প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কি? পাতায় কিছু ছিদ্র থাকে, সেটাকে বলা হয় পত্ররন্ধ্র। সেটা কোথায়? পাতায়, কচি কাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে দুটি রক্ষীকোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে। রন্ধ্র রন্ধ্রটা দুইটা রক্ষীকোষ বেষ্টন করা থাকে। সেই রন্ধ্রকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। কোন উদ্ভিদের মোট প্রস্বেদনের 90-95% হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রস্বেদনের বেশিরভাগই হয় পাতার মাধ্যমে। এরপরে কিউটিকুলার প্রস্বেদন। কিউটিকুলার প্রস্বেদন জানার আগে আগে জানতে হবে যে কিউটিকলটা কি। উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। এই আবরণকে কিউটিকল বলে। তাহলে কিউটিকল কোথায় থাকে? বহিঃত্বকে, মানে বাইরের অংশে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। এই আবরণকে কিউটিকল বলে। এই কিউটিকল ভেদ করে যখন পানি বাষ্পাকারে বের হবে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এরপরে আসি লেন্টিকুলার প্রস্বেদন। উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক সৃষ্টি হয়। লেন্টিসেল কি? উদ্ভিদের যে কাণ্ড আছে সেই কাণ্ডের বাকল ফেটে যখন ছিদ্র তৈরি হবে ওইটা হচ্ছে লেন্টিসেল ছিদ্র। ওই ছিদ্রের ভেতর দিয়ে যদি পানি বের হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিসেলের ভিতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়, একে লেন্টিকুলার প্রস্বেদন বলে। এই যে কোন প্রস্বেদন কাকে বলে এই সংজ্ঞাগুলো ভালো করে দেখতে হবে। প্রস্বেদনের প্রক্রিয়া অনেকগুলো প্রভাবকের উপর নির্ভরশীল। এটিকে দুই ভাগে ভাগ করা যায়: বাহ্যিক প্রভাবক ও অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো প্রকৃতির উপাদান। এগুলোর উপর উদ্ভিদের কোনো কিছু নাই, এটা হলো প্রকৃতির উপাদান। আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে যেগুলো আছে সেগুলো মূলত উদ্ভিদের অংশ। কোন উদ্ভিদ কেমন সেটার ওপর এই অভ্যন্তরীণ প্রভাবকগুলো ডিপেন্ডেন্ট। আচ্ছা, বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, আলো, বায়ু প্রবাহ। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এর ফলে প্রস্বেদনের হারও দ্রুততর হয়। তাপমাত্রা কমে গেলে তাই স্বাভাবিক নিয়মেই প্রস্বেদনের হারও কমে যায়। এখানে ঘটনাটা কি ঘটে? যখন তাপমাত্রা বেশি থাকে তার মানে কি সূর্যের আলো বেশি পাচ্ছে, সূর্যের প্রচন্ড তাপে পানি বাষ্পাকারে উঠে যায়, এটা তো আমরা জানি। তো ওই ওয়েদারে বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়।
তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে বাতাসটা বেশি জলীয় বাষ্প নিতে পারবে, অর্থাৎ বেশি পানি বাষ্প আকারে উপরে উঠতে পারবে, বাতাসে মিশ্রিত হতে পারবে। তাই প্রস্বেদনের হারও দ্রুত হয়। কারণ কি, এখানে বাতাস অনেক পানি ধারণ ক্ষমতা রাখে, সেই জন্য তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রস্বেদন হারও দ্রুত হবে। আর স্বাভাবিক নিয়মে তাপমাত্রা কমে গেলে উল্টা হবে। আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার আনুপাতিক হারকে আপেক্ষিক আর্দ্রতা বলে। অর্থাৎ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং বায়ুতে কতটুকু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কতটুকু থাকতে পারে, এই দুইটার অনুপাতের যে হার, সেটাকেই আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অসম্পৃক্ত থাকে ও জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, কিন্তু অধিক হলে বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। এই লাইনটাতে যে বায়ু অসম্পৃক্ত কি আর সম্পৃক্ত কি, এইখানটাতে তোমরা আটকাইতে পারো। বায়ু অসম্পৃক্ত থাকে মানে হলো বায়ু শুকনো থাকে, তখন সেখানে বায়ু জলীয় বাষ্প অনেকটুকু গ্রহণ করতে পারে। কিন্তু বায়ু যদি সম্পৃক্ত হয়, অর্থাৎ বায়ু যদি ভেজা হয়, তাহলে সেখানে অলরেডি অনেকটা জলীয় বাষ্প আছে, অনেকটা জলীয় বাষ্প থাকার জন্য বায়ু সম্পৃক্ত অর্থাৎ ভেজা ধরনের হয়ে আছে, তখন কিন্তু সে আর জলীয় বাষ্প নিতে পারবে না, তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই স্বাভাবিকভাবে বলা যায় আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার বেড়ে যায় এবং বেশি থাকলে হার কমে যায়। মানে যখন আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, অর্থাৎ অসম্পৃক্ত থাকে, মানে মানে জলীয় বাষ্প আরো গ্রহণ করতে পারবে, তখন কি প্রস্বেদনের হার বেড়ে যাবে, মানে তখন বায়ুতে অনেক পানি সে নিতে পারবে, এই জন্য প্রস্বেদনের হার বেড়ে যাবে। এবং বেশি থাকলে আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না, পানিও নিতে পারবে না, তখন প্রস্বেদনের হারটা কমে যাবে। আলো। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায় এবং প্রস্বেদনের হার বৃদ্ধি পায়, কিন্তু অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ দিনের বেলা সূর্যের আলোতে প্রস্বেদন হার ঘটে এবং রাতের বেলা এই প্রক্রিয়া বন্ধ থাকে। বায়ু প্রবাহ। বায়ু চাপ বৃদ্ধিতে বাষ্পীভবন প্রক্রিয়া হ্রাস পায়, ফলে প্রস্বেদন। আচ্ছা, এই বিষয়টা হলো যখন বায়ু সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ বায়ুতে অনেক জলীয় বাষ্প অলরেডি আছে, তখন সে তো আর জলীয় বাষ্প নিবে না। তখন কি হয়, তখন বায়ু প্রবাহের মাধ্যমে সেই সম্পৃক্ত বায়ুগুলো অন্যদিকে সরিয়ে দেয়, আর তখন সেখানে বায়ুর সম্পৃক্ত ভাবটা চলে গেল অন্যদিকে, তখন সেই বায়ুটা আরো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অর্জন করলো, তখন প্রস্বেদন আবার ঘটে, তখন ওইখানকার বায়ু আবার পানি গ্রহণ করে, অর্থাৎ জলীয় বাষ্প গ্রহণ করে। এটি হলো মূল কথা। আর এখানে যে লাইনটা আছে, বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়, ফলে প্রস্বেদন কমে যায়। বায়ুচাপ বৃদ্ধিতে, বায়ুচাপ কখন বৃদ্ধি পাবে? যখন বায়ুতে অনেক জলীয় বাষ্প রয়েছে, তখন সেখানে বায়ুচাপ বৃদ্ধি পাবে, তখন বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়, মানে তখন সেখানকার পানি বাষ্প হয়ে আর সেই বায়ুতে থাকতে পারবে না, তখন সেই ক্রিয়াটা হ্রাস পেল, তখন প্রস্বেদনও কমে যাবে। স্বাভাবিকভাবে বায়ুচাপ যখন কমে যায়, মানে তখন ওইখানে জলীয় বাষ্প কম, বায়ুচাপটা কম, তখন আবার বাষ্পীভবন ক্রিয়া বৃদ্ধি পেল এবং প্রস্বেদনের হারও বেড়ে গেল। এইখানে কোনটি বাড়লে প্রস্বেদন বাড়ে, কোনটি কমলে প্রস্বেদন বাড়ে, এই জিনিসগুলো ভালো মতো দেখতে হবে। এই যেমন তাপমাত্রার সাথে প্রস্বেদনের যে সম্পর্কটা, সেটা কিন্তু সমানুপাতিক, আবার আপেক্ষিক আর্দ্রতার সাথে প্রস্বেদনের সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক। এইগুলাই এখানে হচ্ছে এমসিকিউ আকারে আসে। এরপর অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে পত্ররন্ধ্র, পত্রের সংখ্যা, পত্রফলকের আয়তন, উদ্ভিদের বায়ুবঙ্গের আয়তন। এগুলো ডিপেন্ড করতেছে কোন উদ্ভিদটা কেমন, কোন উদ্ভিদের কতগুলা পাতা আছে, পাতাগুলা কি মোটা না চিকন, আরো কোন কোন বায়বীয় অঙ্গ আছে, এইগুলোর উপর ডিপেন্ড করতেছে প্রস্বেদন। এটা হলো অভ্যন্তরীণ প্রভাবক, এখানে এগুলোর নাম মনে রাখতে হবে আর কোনটার সাথে কেমন সম্পর্ক। পত্র ফলকের আয়তন বড় হলে প্রস্বেদনের হার বেড়ে যাবে অবশ্যই। যখন আয়তনটা বড়, তার মানে সেখানে অনেকগুলো বেশি ছিদ্র থাকবে, অর্থাৎ পত্ররন্ধ্র থাকবে, তখন প্রস্বেদনের হারও বেড়ে যাবে।
এখানে এই পয়েন্টগুলো কি কি পয়েন্ট আছে এবং কার সাথে কেমন সম্পর্ক সেটা ভালো করে পড়তে হবে। প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, ব্যাখ্যা করো। এটা হলো মোস্ট পপুলার খ নাম্বারের প্রশ্ন। তোমরা জীবনের কোনো না কোনো পরীক্ষায়, সেটা স্কুলের পরীক্ষা হোক, কোচিং এর পরীক্ষা, বোর্ড পরীক্ষা, টেস্ট এক্সাম, যে কোনোটাই এই প্রশ্নটা খ মার্কসের জন্য আসবেই আসবে, মাস্ট আসবেই কোনো না কোনো পরীক্ষায়। প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এটি কে বলেছেন? এটি বলেছেন বিজ্ঞানী কার্টিস। প্রচ্ছেদনকে প্রয়োজনীয় ক্ষতি অর্থাৎ নেসেসারি এভিল নামে অভিহিত করেছেন। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আর এই ব্যাখ্যাটা বলি। প্রচ্ছেদন উদ্ভিদের জন্য অবশ্যই অনেক দরকারি, কারণ উদ্ভিদ যদি প্রচ্ছেদনের মাধ্যমে তার দেহ থেকে পানি বের করে না দিত, তাহলে তো সে আরো পানি নিতে পারতো না, আর তার দেহে পানির আধিক্য হয়ে মরে যেত। উদ্ভিদ পানি না পেলে যেমন মরে যায়, ঠিক তেমনই ভাবে যদি উদ্ভিদ দেহে পানির আধিক্য দেখা দেয়, তাহলেও উদ্ভিদ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে প্রচ্ছেদনটা গুরুত্বপূর্ণ। আর প্রচ্ছেদনের ফলেই উদ্ভিদের মূলগ্রামে মূলচাপ সৃষ্টি হয়, তখন মানে ওই চোষক শক্তি দিয়ে সে তখন মাটি থেকে পানি গ্রহণ করে, যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। সেই জন্য কিন্তু প্রচ্ছেদন হওয়াটা দরকার। আবার যদি প্রচ্ছেদন অনেক বেশি পরিমাণে হতে থাকে, দেখা গেল কোনো উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি মাটি থেকে গ্রহণ করতে পারছে না, কিন্তু এদিকে বেশি পরিমাণে প্রচ্ছেদন হয়ে যাচ্ছে, তখন উদ্ভিদের দেহে পানির ঘাটতি দেখা দিবে, তখন কিন্তু উদ্ভিদ মারা যাবে। তাহলে প্রচ্ছেদন একদিকে যেমন দরকার, আবার অতিরিক্ত প্রচ্ছেদন উদ্ভিদের মৃত্যুর কারণ হতে পারে। তাই প্রচ্ছেদনকে একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়েছে। এই যে মাটিতে পানির ঘাটতি থাকলে শোষণ কম হবে, কিন্তু প্রশোধন পূর্বনত চলতে থাকবে। এই অবস্থাকে ঠেকাতে প্রকৃতি শীত মৌসুমে বহু উদ্ভিদের পাতা ঝরিয়ে দেয়। প্রশোধনের অভাবে প্রয়োজনীয় ব্যাপনচাপ ঘাটতি হবে না, ফলে অভিস্রবণ কম হবে। শীতকালে উদ্ভিদের পাতা ঝরে পড়ে, এটা তো সবাই জানি, কিন্তু কেন ঝরে পড়ে সেটা কি জানতাম? শীতকালে উদ্ভিদ মাটি থেকে পানি কম পায়, কিন্তু তখনও যদি আগের মতোই প্রশোধন চলতে থাকে, তাহলে তো উদ্ভিদ মারা যাবে। এই কারণে প্রকৃতি শীত মৌসুমে উদ্ভিদের পাতা ঝরিয়ে দেয়, যাতে উদ্ভিদের পাতা কম থাকে, প্রশোধন কম হয় এবং উদ্ভিদ যেন বেঁচে থাকে। এই জন্যই শীতকালে উদ্ভিদের পাতা পড়ে যায়। আর প্রশোধনের অভাবে প্রয়োজনীয় ব্যাপনচাপ ঘাটতি হবে না, ফলে অভিস্রবণ কম হবে। এটার অর্থ হলো প্রশোধনের ফলে প্রত্যেকটা কোষ পরবর্তী কোষ থেকে পানি গ্রহণ করে যে ব্যাপনচাপটা ঘটে, তার ফলেই তো অভিস্রবণের মাধ্যমে পানি শোষণ করে। তো যদি প্রশোধনের অভাবে প্রয়োজনীয় ব্যাপনচাপ ঘাটতি তখন হবে না, ফলে অভিস্রবণও কম হবে। এরপরে যে বিজ্ঞানী কার্টিসের কথাই তো, এখানে দাগানো লাইনগুলো পড়বা এবং সাথে পুরো বইটাই একবার রিডিং দিবা। প্রচ্ছেদন ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে মানবদেহের রক্ত সংবহন থেকে শুরু করব। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিও।